দ্বিতীয় বিশ্বযুদ্ধ এটা কিন্তু হঠাৎ করে শুরু হয়ে যাওয়া কোনো ঘটনা নয়। এর পেছনে ছিল কয়েক দশক ধরে জমে থাকা উত্তেজনা, কিছু দেশের বিশাল বড় বড় উচ্চাকাঙ্ক্ষা আর কিছু মারাত্মক ভুল, সব মিলিয়ে একটা বিশাল জটিল পাজল। তো চলুন আজ আমরা সেই পাজলের এক একটা অংশ জোড়া লাগিয়ে দেখি ঠিক কি ঘটেছিল। আচ্ছা, তো আজ আমরা কি দেখব? প্রথমে দেখব প্রথম বিশ্বযুদ্ধের পর যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেগুলো কিভাবে একনায়কদের জন্য রাস্তা খুলে দিল। এরপর দেখব জাপানের উত্থান, তারপর কিভাবে জার্মানি, ইতালি, জাপান মিলে অক্ষশক্তি বা অ্যাক্সিস অ্যালায়েন্স তৈরি করল। তারপর আসবে মিত্রশক্তির অ্যাপিজমেন্ট বা তোষণ নীতি। আর সবশেষে দেখব জার্মানির ভয়ঙ্কর ব্লিটজক্রিগ আর ব্রিটেনের একা লড়াই করার গল্প। গল্পটা শুরু হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পর থেকে। চারিদিকে তখন ধ্বংসস্তূপ আর হতাশা। আর এই সুযোগেই ইতালিতে উঠে আসছেন এক নতুন নেতা, বেনিটো মুসোলিনি। তিনি সাথে করে নিয়ে আসছিলেন এক নতুন আর খুবই বিপজ্জনক এক আদর্শ। মুসোলিনির শুরুর জীবনটা দেখলে মনে হবে বেশ অদ্ভুত আর বিশৃঙ্খল, তাই না? একবার সেনাবাহিনী থেকে পালাতে গিয়ে সুইজারল্যান্ডে অ্যারেস্ট হলেন, আবার ফিরে এসে আবার অ্যারেস্ট হলেন। কিন্তু এই সব কিছুর মধ্যেই তার মাথায় একটা নতুন চিন্তা আসছিল। তিনি তার পুরনো যুদ্ধবিরোধী সমাজতন্ত্রের ধারণা পুরোপুরি ফেলে দিলেন, জন্ম দিলেন ফ্যাসিজমের। তার মূল কথা কি ছিল? যে দেশের উন্নতি করতে হলে শ্রেণী সংঘাত দিয়ে হবে না, দরকার চরম জাতীয়তাবাদ আর রাষ্ট্রের একছত্র ক্ষমতা। তো প্রথম বিশ্বযুদ্ধের পর ইতালি ভাবছিল তাদের সাথে ধোঁকা হয়েছে, কিন্তু জার্মানির অবস্থা ছিল তার থেকেও হাজার গুণ খারাপ। তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল ভার্সাই চুক্তি বা ট্রিটি অব ভার্সাই। আর এই চুক্তির শর্তগুলো জার্মানিকে শুধু অর্থনৈতিকভাবেই নয়, মানসিকভাবেও একেবারে পঙ্গু করে দিয়েছিল। এখন এই স্লাইডে যে শেষ নিয়মটার কথা বলা আছে ওটা কিন্তু সত্যি ছিল না। তবে মজার ব্যাপার হলো এটা জার্মানদের মনের অবস্থাটা একদম ঠিকঠাক তুলে ধরে। তাদের কাছে পুরো চুক্তিটাই ছিল এরকম একটা চরম অপমানের মতো, একটা গভীর জাতীয় অপমান। আর জার্মানিতেও ঠিক একই ঘটনা ঘটছিল, যেন একই নাটকের আরেকটা শো। সেখানে অ্যাডলফ হিটলার নামে এক প্রাক্তন সৈনিক মানুষের মনের সেই একই রাগ আর হতাশাকে কাজে লাগালেন। তিনি বলতে গেলে মুসোলিনির দেখানো পথেই হাঁটলেন আর তৈরি করলেন নিজের একনায়কতন্ত্র। এই টেবিলটা দেখলেই বোঝা যায় দুজনের পথটা কতটা একরকম ছিল। আচ্ছা, ইউরোপের কথা তো হলো, এবার চলুন পৃথিবীর আরেক প্রান্তে যাই। কারণ আগুনটা শুধু ইউরোপেই জ্বলছিল না, উত্তেজনা বাড়ছিল এশিয়াতেও। জাপানের সমস্যাটা ছিল অন্যরকম। তাদের দেশে প্রাকৃতিক সম্পদ প্রায় ছিলই না, তাই টিকে থাকতে হলে তাদের শক্তিশালী হওয়া ছাড়া উপায় ছিল না। তারা খুব দ্রুত নিজেদের আধুনিক করে তুলল আর সাম্রাজ্য বাড়াতে শুরু করল। চীন, এমনকি শক্তিশালী রাশিয়াকেও হারিয়ে দিয়ে তারা গোটা বিশ্বকে চমকে দিল। তাদের কাছে এটাই ছিল পশ্চিমা দেশগুলোর সাথে পাল্লা দেওয়ার একমাত্র রাস্তা। আর এখানেই আসল ব্যাপারটা। এই স্লাইডটা জাপানের সেই সময়ের হতাশাটা খুব ভালোভাবে দেখাচ্ছে। মানে যে পশ্চিমা দেশগুলো নিজেরাই গোটা এশিয়া জুড়ে কলোনি বানিয়ে বসেছিল, তারাই জাপানকে বলছিল, তোমরা ওসব করতে পারবে না। এটা তো একটা চরম ডাবল স্ট্যান্ডার্ড, তাই না? আর এটাই জাপানকে আরও ক্ষুব্ধ করে তুলছিল। তো পরিস্থিতিটা কি দাঁড়ালো? একদিকে জার্মানি আর ইতালি, আরেকদিকে জাপান, তিনটে দেশই মিত্রশক্তির উপর ভীষণভাবে ক্ষুব্ধ। আর তখনই তারা বুঝতে পারল তাদের লক্ষ্য আর শত্রু আসলে একই, তাদের মধ্যে অনেক মিল। তাই বুঝতে হবে এই যে জোটটা তৈরি হলো, এটা কোনো সাধারণ রাজনৈতিক জোট ছিল না। এর পিছনে ছিল একটা ভয়ঙ্কর আদর্শ। তারা সবাই বিশ্বাস করত নিজেদের জাতিগত শ্রেষ্ঠত্বে। তারা সবাই চায় সামরিক শক্তি দিয়ে নিজেদের সাম্রাজ্য বাড়াতে। এক কথায় একটা আগ্রাসী সাম্রাজ্যবাদী মনোভাব। আবার ইউরোপে ফেরা যাক। হিটলার তখন ভার্সাই চুক্তিকে লিটারালি ছিঁড়ে ফেলে দিচ্ছেন। সবার চোখের সামনে তিনি নতুন করে এয়ারফোর্স বানালেন, সেনাবাহিনীতে লোক ভর্তি শুরু করলেন, এমনকি ডিমিলিটারাইজড রাইনল্যান্ডে সেনা পাঠিয়ে দিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মিত্রশক্তি মানে ব্রিটেন আর ফ্রান্স চুপচাপ সব দেখল, কিছুই করল না। এতে হিটলারের সাহস তো আরও বেড়ে গেল। এখন সেনাবাহিনী তো তৈরি। হিটলারের পরের লক্ষ্য ছিল লেবেনসরাউম। এটা একটা জার্মান শব্দ যার মানে হল লিভিং স্পেস বা বসবাসের জন্য জায়গা। হিটলারের মতে জার্মান আর্য জাতির বিকাশের জন্য আরও জায়গা দরকার। আর সেই জায়গাটা আসবে কোত্থেকে? অবশ্যই আশপাশের দেশগুলো দখল করে। মিত্রশক্তি যে চিন্তায় ছিল না তা নয়, কিন্তু তারা যুদ্ধ এড়ানোর জন্য একটা পলিসি নিল যেটাকে বলা হয় অ্যাপিজমেন্ট বা তোষণ নীতি। তারা ভেবেছিল এতে হয়তো শান্তি বজায় থাকবে, কিন্তু এটা যে কত বড় একটা ভুল ছিল তা ইতিহাস মনে রেখেছে।
তো এই অ্যাপিজমেন্ট পলিসিটা আসলে কি ছিল? সোজা কথায় হিটলার যা চাইছে তাকে সেটা দিয়ে দাও, এই আশায় যে একটা সময় তার পেট ভরবে আর সে থেমে যাবে। অনেকটা একটা জেদি বাচ্চাকে শান্ত করার মতো, কিন্তু এখানে বাচ্চাটার হাতে ছিল একটা আস্ত সেনাবাহিনী। আর এই পলিসির ফলে একটা ভয়ঙ্কর চক্র শুরু হয়ে গেল। হিটলার একটা নতুন দাবি করেন, মিত্রশক্তি প্রথমে না বলে, তারপর একটু ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করলে তারা বলে আচ্ছা ঠিক আছে, এটাই শেষবার, আর কিছু চাইতে পারবে না কিন্তু। আর এই চক্রের প্রথম ধাপ ছিল 1938 সালে, যখন হিটলার কোনো বাধা ছাড়াই অস্ট্রিয়া দখল করে নিলেন। এই চক্রের সবচেয়ে লজ্জাজনক অধ্যায় ছিল মিউনিক সম্মেলন। সেখানে ব্রিটেন আর ফ্রান্স মিলে চেকোস্লোভাকিয়ার একটা বড় অংশ সুদেটেনল্যান্ড হিটলারের হাতে তুলে দিল। বিনিময়ে হিটলার শান্তি বজায় রাখার প্রতিশ্রুতি দিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে তার মাত্র কয়েক মাস সময় লেগেছিল। এরপরে তিনি বাকি চেকোস্লোভাকিয়াও দখল করে নিলেন। এই ঘটনার পর মিত্রশক্তির ঘুম ভাঙল। তারা শেষমেশ একটা লাল দাগ টেনে দিল, পোল্যান্ড। তারা হিটলারকে সাফ জানিয়ে দিল, পোল্যান্ড আক্রমণ করলে আর কোনো কথা হবে না, সোজা যুদ্ধ। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গেছে, আর হিটলারও তার পরবর্তী চালটা খুব সাবধানে সাজিয়ে রেখেছিলেন। এবং সেই দিনটা এলো 1 সেপ্টেম্বর 1939। জার্মান বাহিনী পোল্যান্ডে ঢুকে পড়ল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। কিন্তু যুদ্ধটা যেভাবে শুরু হলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না। পোল্যান্ড দখলের পর কয়েক মাস সবকিছু কেমন যেন শান্ত ছিল, যেটাকে বলা হয় ফোনি ওয়ার বা নকল যুদ্ধ। কিন্তু এরপর যখন আসল যুদ্ধ শুরু হলো, তখন দুই পক্ষের মধ্যে পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। ফ্রান্স তখনও যেন প্রথম বিশ্বযুদ্ধের সময়ই পড়ে আছে, ঘোড়া, মোটর বাইক, আর অন্যদিকে জার্মানি নিয়ে এসেছে একেবারে নতুন এক যুদ্ধের কৌশল। এই নতুন কৌশলের নাম ছিল ব্লিটজক্রিগ, মানে বিদ্যুৎ গতিতে যুদ্ধ। সামনাসামনি লড়াইয়ের বদলে জার্মান ট্যাঙ্কগুলো ঢুকে পড়ল আর্ডেন্স জঙ্গলের ভেতর দিয়ে, যেটাকে মিত্রবাহিনী অভেদ্য বলে মনে করত। আর তারপর অবিশ্বাস্য গতিতে তারা মিত্রবাহিনীর সবচেয়ে সেরা সেনাদের চারদিক থেকে ঘিরে ফেলল। মিত্রবাহিনী তখন পুরোপুরি ফাঁদে আটকা। কিন্তু ঠিক সেই সময় ঘটল এক অবিশ্বাস্য ঘটনা, যেটাকে বলা হয় মিরাকল অফ ডানকার্ক। সামরিক, বেসামরিক সব ধরনের নৌকা দিয়ে প্রায় 3,38,000 সৈন্যকে কোনো মতে উদ্ধার করা হলো। যদিও সৈন্যদের বাঁচানো গিয়েছিল, ফ্রান্সকে বাঁচানো যায়নি। এর কিছুদিনের মধ্যেই ফ্রান্সের পতন হলো। ফ্রান্সের পতনের পর হিটলার ভেবেছিলেন ব্রিটেন এবার নিশ্চয়ই আত্মসমর্পণ করবে, কিন্তু ব্রিটেন লড়াই করার সিদ্ধান্ত নিল। শুরু হলো ইতিহাসের অন্যতম বিখ্যাত আকাশযুদ্ধ, দ্য ব্যাটল অফ ব্রিটেন। জার্মান বিমান বাহিনীর তুলনায় ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স বা RAF সংখ্যায় অনেক কম ছিল, কিন্তু তার সত্ত্বেও তারা অসাধ্য সাধন করল। তারা যুদ্ধটা জিতল, আর হিটলারকে বাধ্য করল ব্রিটেনে আক্রমণের পরিকল্পনা থামিয়ে দিতে। এই জয়টা ব্রিটেনের জন্য ছিল বিশাল ব্যাপার, কিন্তু এটা ছিল কেবল শুরু। হিটলারকে সাময়িকভাবে থামানো গেছে ঠিকই, কিন্তু ততদিনে প্রায় পুরো ইউরোপ তার দখলে। প্রশ্নটা তখন আরও বড় আর ভয়ঙ্কর হয়ে সামনে এসে দাঁড়াল। এই একা দ্বীপরাষ্ট্রটা কিভাবে একটা প্রায় অপরাজেয় শক্তিকে হারাবে? যুদ্ধটা তখন এক নতুন, আরও অনিশ্চিত দিকে মোড় নিচ্ছিল।